হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে গাণিতিক সমস্যাগুলো কি করে ঐকিক নিয়মের সাহায্য ছাড়া শর্টকাট ফর্মুলা ইউজ করে করতে হয় সেইটা শিখেছিলাম এবং বেশ কয়েকটা এক্সাম্পলস আমি তোমাদেরকে দিয়েছিলাম। আজকে এই চ্যাপ্টারে আমাদের শুরুতে আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসের ঘনত্ব, বাষ্প ঘনত্ব ইত্যাদি। এইটা করার পরে আমরা এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং তারপরে আমরা আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব যেখানে বাষ্প ঘনত্বের সঙ্গে আগের দিন আমরা যে কনসেপ্ট ব্যবহার করে অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ ওজন এবং আয়তন সংক্রান্ত যে গণনা, এই সব কিছু একসঙ্গে মিলিয়ে যে প্রশ্নগুলো হয় সেই ধরনের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার, তোমরা যারা আমার ভিডিও দেখে সামান্যতম উপকৃত হচ্ছ, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কারণ তোমরা যত আমার ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে তত আরও বেশি বেশি স্টুডেন্টসদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছবে এবং আমার সাবস্ক্রাইবার যদি ইনক্রিজ করে তাহলে অবশ্যই আমার আরও বেশি করে ভিডিও বানানোর জন্য সেটা আমার কাছে একটা মোটিভেশন হবে। সুতরাং তোমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। তাহলে আমরা শুরু করছি যে টপিক দিয়ে, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে ছোটো হাতে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল লেটারে ডি দিয়ে। ঘনত্ব কাকে বলে? আমরা জানি যে কোনো বস্তুর ক্ষেত্রে, যে কোনো বস্তুর, সেটা কঠিন, তরল, গ্যাসীয় যাই হোক না কেন, ঘনত্ব মানে সেই বস্তুর ভর এবং সেই বস্তুর আয়তন, এই দুটোর একটা অনুপাত। ঠিক আছে? ঘনত্ব মানে ভর বাই আয়তন। আমরা ডি ইকুয়াল টু এম বাই ভি এরকম লিখি, যেখানে ডি হচ্ছে বস্তুর ঘনত্ব, বুঝতেই পারছো, এমটা হচ্ছে বস্তুর ভর আর ভিটা হচ্ছে বস্তুর আয়তন। ঠিক আছে? কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো বস্তুর ক্ষেত্রে এই হচ্ছে ঘনত্বের সংজ্ঞা বলা যেতে পারে। তাহলে যদি আমরা বলছি যে ভর বাই আয়তন, এখন আয়তন যদি কোনো কারণে এক হয়, এক একক, 1 লিটার হতে পারে, 1 সেন্টিমিটার কিউব হতে পারে, 1 মিটার কিউব হতে পারে, যদি এটা এক হয়ে যায় তাহলে ঘনত্ব আর ভর কী হবে? সমান হয়ে যাবে না? তাই জন্য আমরা অনেক সময় এরকমও বলি যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। এটাও আমরা অনেক সময় বলি। ঠিক আছে? ঘনত্বের এককটা আগে জেনে নিই আমরা, তারপরে ফার্দার আলোচনা করব। দেখো, সিজিএস ইউনিটে, সিজিএস ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। সিজিএসে ভরের ইউনিট কি? গ্রাম। তাহলে গ্রাম বাই আয়তনের ইউনিট কি? সিজিএসে আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এরকম, আচ্ছা নিচে আমি এরকম দাগ দিলাম বটে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এরকম লিখি না, আমরা লিখি গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে? অথবা অনেকে এরকমও লেখে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এটাও লেখা যায়। যদি আমরা এসআই এককের কথা বলি তাহলে গ্রামের জায়গায় হয়ে যাবে কিলোগ্রাম, সেন্টিমিটারের জায়গায় হয়ে যাবে মিটার। তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব অথবা কেজি মিটার টু দি পাওয়ার -3। ঠিক আছে? এটা দেখেও বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি এটাই। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা কি বলবো, সেন্টিমিটার কিউব মানে আমরা জানি কি? আমরা জানি যে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 সিসি। ঠিক আছে? সেই কারণে আমরা এখানটাতেই অর দিয়ে লিখে দেব গ্রাম পার সিসি। ঠিক আছে? তাহলে সিজিএসে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি। এছাড়া থার্ড একটা ব্যবহারিক একক হয়, ব্যবহারিক মানে যেটা আমরা ব্যবহার করি সচরাচর, সেটা সিজিএসও না, এসআইও না, দুটোর কোনোটাই না আর কি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গ্রাম পার লিটার, অথবা আমরা লিখি গ্রাম লিটার ইনভার্স, মানে লিটার টু দি পাওয়ার -1। তাহলে মোট কথা হচ্ছে সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি, এসআই হচ্ছে কেজি পার মিটার কিউব, আর আমরা আরেকটা একক যেটা খুব ব্যবহার করি সেটা হচ্ছে গ্রাম পার লিটার। আচ্ছা, এরপর দেখো, ঘনত্ব অ্যাকচুয়ালি দু প্রকারের হয়, দু রকমের ঘনত্ব হয় যে কোনো বস্তুর, কঠিন, তরল, গ্যাসীয়। আমরা এখনও স্পেসিফিক্যালি গ্যাসের কথা আলোচনা করিনি, যদিও গ্যাসের ঘনত্ব নিয়ে আমাদের বেশি আলোচনা করতে হবে এখানে। এখন যে কোনো কঠিন, তরল, গ্যাসীয় সবারই ঘনত্ব দু প্রকারের হয়। একটাকে আমরা বলি পরম ঘনত্ব, পরম। এই পরমকে ইংরেজিতে বলা হয় অ্যাবসোলিউট। তোমরা নিশ্চয়ই পরম শূন্য উষ্ণতা পড়েছো আগের চ্যাপ্টারে। তাহলে অ্যাবসোলিউট 0 যেরকম হয়,
তেমনি অ্যাবসোলিউট ডেনসিটি হয়, ডেনসিটি। আর আরেকটা হচ্ছে, সেকেন্ডটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্বটা ইংরাজি হচ্ছে রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে তোমাদের এই পার্টিকুলার টপিকটাতে বইতে যা যা আছে, আমি কিন্তু বইয়ের বাইরেও আরও বেশ কিছু আনুষাঙ্গিক রিলেটেড জিনিসপত্র কিন্তু আমি বলছি। তোমরা যারা আমার ভিডিও অলরেডি দেখছো, আগের চ্যাপ্টারগুলো দেখেছো, তোমরা জানবে যে কেবলমাত্র বইয়ের বিষয়টুকু এক্সপ্লেন করতে আমি এখানে আসিনি। আনুষাঙ্গিক যে যে বিষয়গুলো এর সঙ্গে সম্পর্কিত, তাদের সম্পর্কেও যদি আমি এই একই সঙ্গে বলে ফেলি, তাহলে সেইগুলোর সঙ্গে তোমরা এই টপিকগুলোকে, বিভিন্ন টপিকের সঙ্গে বিভিন্ন টপিককে তোমরা কানেক্ট করতে পারবে। এতে করে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, বুঝতে পারাটা অনেক বেশি সোজা হবে। এবং এই বুঝতে পারাটা যদি সোজা হয়ে যায়, যদি বুঝতে পারা যায় সবগুলো ঠিকঠাক করে, তাহলে দেখবে কিন্তু এক তো পড়াশুনো করতে আরও বেশি ভালো লাগবে, আর 2 নম্বর হচ্ছে যে তারপরে তুমি যেটা মুখস্থ করবে, সংজ্ঞাই হোক, উদাহরণই হোক, সেটা কিন্তু অনেক বেশি দিন মনে থাকবে। এবং রিভিশন করার সময় তোমরা এর যে গুড এফেক্ট, সেটা তোমরা পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যারা তোমরা এরপরে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে ক্লাস 11 বা 12, তখন গিয়ে দেখবে যে জিনিসপত্রগুলো তোমাদের কাছে আরও অনেক সুবিধাজনক হচ্ছে। তুমি খুব সহজেই একটার সঙ্গে আরেকটাকে রিলেট করতে পারছো। এই যে একটার সঙ্গে একটাকে কানেক্ট করা, এটা তখনই সম্ভব হবে যদি কনসেপচুয়াল মানে বেসটা যদি স্ট্রং হয়, যদি ধারণাটা একদম খুব ভালো করে হয় আর কি। সেই কারণেই আমার এই প্রচেষ্টা। তো আশা করা যায় তোমরা এটা তোমাদের খুব বেশি বোরিং লাগবে না, একটু 2-4 মিনিট শোনো। এক হচ্ছে পরম ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব, 2 রকমের ঘনত্ব হয়। এইবার প্রথমে আমরা পরম ঘনত্ব নিয়ে আলোচনা করি। এই যে আমরা ব্যবহারিক এককটা বললাম না, একটা কি বললাম, গ্রাম পার লিটার। এই ব্যবহারিক এককের সাপেক্ষে এবার আমরা সংজ্ঞাটা দেব ঘনত্বের। এতক্ষণ আমরা কি বলছিলাম, একক আয়তনের ভর, এটাই হচ্ছে ঘনত্ব। এবার একক আয়তনের বদলে আমরা বলবো 1 লিটার। ঠিক আছে? তাহলে আমি বলছি যে একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, একটা নির্দিষ্ট চাপ, এইটা মেনশন করতে হয় আমাদের, চাপ এবং উষ্ণতা কেন করতে হয় সেটা বলছি। একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার, ঠিক আছে, 1 লিটার আয়তনের, আচ্ছা এখানে একটু অ্যাড করি, একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো পদার্থের 1 লিটার আয়তনের ভরকে তার পরম ঘনত্ব বলে। ঠিক আছে? এবার চাপ এবং উষ্ণতা কেন মেনশন করতে হলো, তোমরা যদি আগের চ্যাপ্টার পড়ে থাকো গ্যাসের আচরণ, সেখানে তোমরা দেখবে যে গ্যাসের ঘনত্ব চাপের সঙ্গে এবং উষ্ণতার সঙ্গে পাল্টে যায় আর কি। উষ্ণতা বা চাপ পাল্টালে গ্যাসের ঘনত্বও পাল্টে যায়। এবার কঠিন বা তরলের ক্ষেত্রে কি হয়, চাপের সঙ্গে অতটা ফ্যাক্টর নয়, কিন্তু উষ্ণতার সঙ্গে আমরা দেখতে পাই যে ঘনত্ব পাল্টে যায়। সেজন্য আমরা যখন সাধারণ একটা সংজ্ঞা লিখলাম, যেখানে আমরা কঠিন, তরল, গ্যাসীয় কাউকে উল্লেখ করলাম না, সেখানে আমাদের অবশ্যই চাপ এবং উষ্ণতা দুটোই মেনশন করতে হবে। এবার যদি আমি স্পেসিফিক্যালি কঠিন বা তরলের কথা বলি, তখন হয়তো চাপটা আমাকে মেনশন না করলেও হবে, কারণ চাপ বাড়লে কঠিন বা তরলের আয়তন পরিবর্তন খুব বেশি হয় না আমরা জানি, কিন্তু চাপ বাড়লে গ্যাসের আয়তন তো খুব বেশি পরিবর্তন হয়ে যায়, কারণ গ্যাস অনেক বেশি সংকোচনশীল। গ্যাসে প্রত্যেকটা পরমাণু বা অণু তারা অনেক দূরে দূরে অবস্থান করে। ঠিক আছে? তাহলে দেখো একটা কোয়েশ্চেন লিখেছি, গ্যাসের ঘনত্ব আলোচনা করার সময় চাপ ও উষ্ণতার উল্লেখ করতে হয় কেন? তার কারণ হচ্ছে গ্যাসের চাপ বা উষ্ণতা যদি আমরা পরিবর্তন করি, তাহলে আয়তনের পরিবর্তন হয়। গ্যাসের আচরণ চ্যাপ্টারে পড়েছি আমরা, এরপরে আমি একটু এটা আরেকবার করেও দেখাবো। এবার যেহেতু চাপ আর উষ্ণতা পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার গ্যাসের ঘনত্ব বলতে তার একক আয়তনের ভরকেই বোঝায়, তাহলে আয়তন যদি পাল্টে যায় তাহলে ঘনত্বও পাল্টে যাবে। সেই কারণে চাপ এবং উষ্ণতাকে ফিক্স করা হয়, একটা নির্দিষ্ট করা হয়। তাই আয়তনের পরিবর্তনে ঘনত্বেরও পরিবর্তন হয়, সেজন্য গ্যাসের ঘনত্বের মান বলার সময় উষ্ণতা ও চাপের উল্লেখ করতে হয়। দেখো, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, মানে একক আয়তনের ভরকে আমরা বোঝাই। এটা যদি একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হয়, ধরো আমি এরকম লিখছি যে 10 = 20/2, এটা লেখা গেল।
এই ইকুয়েশনটার মতন একটা ইকুয়েশন হলো। এইবার যদি ভি এর মান পাল্টে যায়, মানে 2 এর মান যদি পাল্টে যায়, 2টি যদি 3 হয়ে যায়, তাহলে কি 10টা কি আর 10 থাকবে? থাকবে না তো। তার মানে আয়তন পাল্টালে ঘনত্ব পাল্টে যাচ্ছে। এবার আয়তনটা আবার তার যথেষ্ট পরিবর্তন হয় কখন? যখন আমি চাপ আর উষ্ণতা পাল্টাচ্ছি। তাহলে চাপ আর উষ্ণতা পাল্টালে যেহেতু আয়তনের পরিবর্তন হয়ে যায়, সুতরাং চাপ আর উষ্ণতা পাল্টালে ঘনত্বেরও পরিবর্তন হয়ে যায়। তাহলে ঘনত্বের মান বলার সময় যদি আমি কোন চাপে বা কোন উষ্ণতা এটা না বলি, তাহলে তো বিভিন্ন লোকে বিভিন্ন ভ্যালু বলবে, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল গুলিয়ে যাবে আমাদের। সেই কারণে একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াতে হয়, একটা স্ট্যান্ডার্ড জায়গায় এসে দাঁড়াতে হয়, তারপরে তার সাপেক্ষে কী করতে হবে? আমাদের কম্পেয়ার করতে হবে বা আলোচনা চালাতে হবে। সেই কারণে গ্যাসের ঘনত্বের মান বলার সময় উষ্ণতা আর চাপের উল্লেখ অবশ্যই করতে হয়। এইবার ধরো আমি একটা উষ্ণতা আর চাপের উল্লেখ করলাম, আরেকজন আরেকটা উষ্ণতা আর চাপের উল্লেখ করলো। এক্সাম্পল বলি, যে ধরো আমি বললাম যে 1 ATM চাপে আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের ঘনত্ব হচ্ছে 5 গ্রাম পার লিটার ধরা যাক। আরেকজন বলল যে আরেকজন ওই গ্যাসটারই ঘনত্ব মেপেছে অন্য কন্ডিশনে 2 ATM চাপে আর ধরো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। ঠিক আছে, ও কথার কথা ও হয়তো ভ্যালু পেয়েছে ধরো যাক 7 গ্রাম পার লিটার। আমি জানি না এটা 5-এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এইবার আসলে গ্যাসের ঘনত্ব কোনটা ঠিক? 5 ঠিক না 7 ঠিক? আসলে দুটোই ঠিক, কারণ কন্ডিশন দুটোই তো আলাদা। সেই কারণে এবার যদি আমি অন্য কোনো একটা গ্যাসের সঙ্গে এর কম্পেয়ার করি, ধরো আমি এইটাকে মুছে দিলাম যে একটা গ্যাসের ঘনত্ব হচ্ছে 5 গ্রাম পার লিটার, আর একটা গ্যাসের ঘনত্ব আরেকজন আমাকে বলছে যে 5 ATM চাপে আর 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর ঘনত্ব ধরা যাক 20 গ্রাম পার লিটার। এইবার যদি আমি কম্পেয়ার করি যে 5-এর থেকে 20 বড়, তাহলে এই 2 নম্বর গ্যাসটার ঘনত্ব বেশি, এটা যদি বলি তাহলে এই বলাটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ 5-এর থেকে 20 বড় আমরা জানছি, কিন্তু দুজনকে যখন আমরা কম্পেয়ার করছি, দুজন তো একই কন্ডিশনে নেই, দুজনের চাপ এবং উষ্ণতা আলাদা আলাদা। একই কন্ডিশনে যদি দুজন থাকে তখন দুজনকে কম্পেয়ার করা যায়। ঠিক আছে, ধরা যাক ক্লাস 10-এ পড়া দুটো স্টুডেন্টদের মধ্যে আমি কম্পেয়ার করতে পারি যে কে পড়াশোনায় বেশি ভালো, বা কে খেলাধুলোয় বেশি ভালো, বা কে ভালো গান করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যদি একটা ক্লাস 5-এর ছেলের সঙ্গে একটা ক্লাস 10-এর ছেলের কম্পেয়ার করি, ধরা যাক একটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া হয়েছে, এবার ক্লাস 10-এর ছেলেটা পারলো আর 5-এর ছেলেটা অবভিয়াসলি পারলো না, তাহলে ওই পার্টিকুলার ত্রিকোণমিতির অঙ্কটা দিয়ে আমি দুজনকে কম্পেয়ার করতে পারবো না যে ও পারেনি তাহলে ও পড়াশোনায় খারাপ, আর এ পেরেছে তাই এ পড়াশোনায় ভালো, এটা বলা যাবে না। কেন? কারণ তাদের অবস্থানটাই আলাদা, একজন আছে ক্লাস 10-এ, একজন আছে ক্লাস 5-এ, তাহলে তাদেরকে আগে একই অবস্থানে আসতে হবে, কম্পেয়ারেবল একটা জায়গায় আসতে হবে, তারপর কম্পেয়ার করব। তাই জন্য যদি কম্পেয়ার করতে হয় তাহলে সবাইকেই হয় এখানে, এই দুজনকেই হয় এখানে আসতে হবে, অথবা দুজনকেই এইখানে আসতে হবে, তখন আমি কম্পেয়ার করতে পারবো। সেই জন্য একটার সঙ্গে আরেকটার কম্পেয়ার করাটা যাতে সুবিধাজনক হয়, সেই কারণে গ্যাসগুলোর ক্ষেত্রে এই যে আমরা বলছি না যে চাপ বা উষ্ণতা নির্দিষ্ট করতে হয়, এই নির্দিষ্টটারও একটা ভ্যালু বলে দিয়েছে, সেইটা হচ্ছে এনটিপি। ঠিক আছে, এনটিপি মানে হচ্ছে 1 ATM চাপ আর 273 কেলভিন উষ্ণতা বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এবার এই উষ্ণতায় সমস্ত গ্যাসগুলোকে আমরা রাখলাম, এক্সপেরিমেন্ট করলাম, তাদের ঘনত্ব বের করলাম, এবার আমরা এদেরকে কম্পেয়ার করব। তাই এই পার্টিকুলার কন্ডিশনে অর্থাৎ এনটিপি 1 ATM আর 273 কেলভিন উষ্ণতা, এই উষ্ণতায় কোনো গ্যাসের যা ঘনত্বের মান হয় 1 লিটার গ্যাসের ভর আর কি। ঠিক আছে, আমি একটু ভালো করে লিখে দিই আর কি, যে এনটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে ওই গ্যাসের কি বলা হয়? প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, প্রমাণ ঘনত্বর আরেকটা টার্ম হচ্ছে নর্মাল ডেনসিটি, প্রমাণ ঘনত্ব বলে। তাহলে এখানে আমরা একটা ছোট করে হেডিং করতেই পারি যে গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে এনটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের যা ভর হবে সেটাই। এবার এই কন্ডিশনে সমস্ত গ্যাসের ভর যদি আমরা মাপতে থাকি 1 লিটার করে নিয়ে, তাহলে সবার ঘনত্ব পেয়ে যাবো। এবার এই ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু মনে রাখতে হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হচ্ছে 0.089 গ্রাম
পার লিটার। গ্রাম পার লিটার যেহেতু একটা ব্যবহারিক একক, আমরা প্রমাণ ঘনত্ব মাপার সময় এই গ্রাম পার লিটার এককটাকেই ব্যবহার করি এবং সেখানে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান হয় 0.089 গ্রাম পার লিটার। এরকম কোয়েশ্চেনে পরীক্ষা আসতে পারে যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার, এই কথাটার মানে কি? ঠিক আছে, এই কথাটার ব্যাখ্যা দাও, মানে লেখো। তো তখন আমাদের কী করতে হবে? এটা বলতে হবে যে এনটিপিতে, মানে 1 ATM আর 273 কেলভিন, এই কন্ডিশনে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে এত গ্রাম, 0.089 গ্রাম। এই হয়ে গেল আনসার। দেখো এরপর হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। এখন আপেক্ষিক ঘনত্বটা কি? এতক্ষণ আমরা যেগুলো পড়লাম, কোনো একটা নির্দিষ্ট গ্যাস নিয়ে আলোচনা করছিলাম, সেগুলো ছিল তার পরম ঘনত্ব, অ্যাবসোলিউট ডেনসিটি, এবং এনটিপি কন্ডিশনে সেটাকে আমরা প্রমাণ ঘনত্ব বলছিলাম গ্যাসের ক্ষেত্রে। এবার আপেক্ষিক কথাটা যখনই আসবে যে কোনো বিষয়ে, আপেক্ষিক মানেই হচ্ছে সে আমরা একজনকে আরেকজনের সাপেক্ষে কম্পেয়ার করছি, তার অ্যাবসোলিউট ভ্যালু বলছি না। ঠিক আছে, তো এই যে কম্পেয়ারটা করছি, কেন করছি? এর কারণ হচ্ছে ধরা যাক যদি বলা হয় যে তোমার ওজন কত, তুমি বললে যে 50 কেজি। 50 কেজি, এখন তুমি তো কেজি এককটা ব্যবহার করলে, তুমি ভরের অন্য একক মিলিগ্রাম, কুইন্টাল, টন এগুলো ব্যবহার করনি। কেন করনি? কারণ কেজি এককে ব্যবহার করলে সামনে যে সংখ্যাটা আমি লিখছি 70, ওই সংখ্যাটা একটা সুবিধাজনক সংখ্যা যেটা মনে রাখা যায়। কিন্তু আমি যদি ওটাকেই মিলিগ্রামে কনভার্ট করি, তাহলে 70 বললে তো হবে না, পেছনে অনেকগুলো শূন্য দিতে হবে। বা আমি যদি ওটাকে কুইন্টালে নিয়ে যাই, টনে নিয়ে যাই, তাহলে 0 পয়েন্ট অনেকগুলো 0 তারপর 7 এইসব বলতে হবে। সেই সংখ্যাগুলো মনে রাখাটা কিন্তু কঠিন। তো আমরা সবসময় আমাদের সুবিধার্থে, এক্সপেরিমেন্টাল কেসে আমাদের সুবিধার্থে আমরা কি করি? এমন একক নির্বাচন করি যে একক ব্যবহার করলে সামনের যে সংখ্যাটা ওইটা মনে রাখা সুবিধাজনক হবে, সেরকমভাবে। তো গ্যাসের ক্ষেত্রেও যেহেতু ঘনত্বের মান আমরা দেখলাম, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089, এই সংখ্যাটা মনে রাখা অবশ্যই কঠিন। এর থেকে যদি 89 হতো মনে রাখা হয়তো সুবিধাজনক হতো। এবার অন্যান্য গ্যাসের ক্ষেত্রেও এরকম কিছু ভ্যালু পাবো। এবার এই যে ফ্র্যাকশনাল ভ্যালু বা এই যে দশমিকওয়ালা যে ভ্যালুগুলো, এইগুলো যেহেতু মনে রাখতে অসুবিধে, সেই কারণে এমন একটা একক দরকার বা এমন একভাবে একে প্রকাশ করা দরকার যাতে করে সংখ্যাগুলো একটু আমাদের সুবিধাজনক একটা জায়গায় আসে। সেই কারণেই গ্যাসের ঘনত্বকে এবার অন্য গ্যাসের সাপেক্ষে প্রকাশ করার রীতি চালু হলো। যখনই অন্য গ্যাসের সাপেক্ষে প্রকাশ করছি, তখনই সেটা হয়ে যাচ্ছে আপেক্ষিক ঘনত্ব। এবার গ্যাস বলে নয়, কঠিন তরলদের ক্ষেত্রেও অন্য কোনো কিছুর সাপেক্ষে ঘনত্বকে প্রকাশ করা যায়। কঠিন বা তরলের ক্ষেত্রে যার সাপেক্ষে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে জলের সাপেক্ষে প্রকাশ করি। কেন? কারণ জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, সিজিএস ইউনিটে। তো ওই এক ভ্যালুটাও আবার একটা সুবিধাজনক ভ্যালু, সেজন্য ওটা দিয়ে কম্পেয়ার করা সুবিধাজনক। আর গ্যাসগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসকে স্ট্যান্ডার্ড ধরা হয় এবং হাইড্রোজেনের সাপেক্ষে কম্পেয়ার করা হয়। হ্যাঁ, এবার তার মানে এটা নয় যে কঠিন বা তরলের ক্ষেত্রে জল ছাড়া অন্য কিছুর সাপেক্ষে কম্পেয়ার করা যাবে না, অবশ্যই কম্পেয়ার করা যাবে। বা গ্যাসগুলোর ক্ষেত্রেও হাইড্রোজেন ছাড়া অন্য গ্যাসের সাপেক্ষেও কম্পেয়ার করা যায়, কিন্তু সেই অন্যগুলো তো আমরা বলছি ওইগুলোর ব্যবহার খুব বেশি নেই আর কি। তো যখন সেইগুলো ব্যবহার করা হবে, তখন সেইগুলো প্রশ্ন হিসেবে থাকে আমাদের, তাহলে সেই প্রশ্নে উল্লেখ করে দেবে যে অমুক গ্যাসের সাপেক্ষে ঘনত্ব হচ্ছে এত। বা জল ছাড়া যদি অন্য কিছু থাকে কঠিন বা তরলের ক্ষেত্রে, তাহলে সেটা উল্লেখ করে দেবে। উল্লেখ যদি কিছু করা না থাকে, যদি এমনি বলে যে অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, তার মানে হচ্ছে অক্সিজেন গ্যাসকে আমরা হাইড্রোজেনের সঙ্গে কম্পেয়ার করেছি। যেহেতু কারোর কথা বলা নেই মানে হাইড্রোজেনটাই স্ট্যান্ডার্ড, ওর সঙ্গেই কম্পেয়ার করে আমরা অক্সিজেনের ভ্যালুটা 16 পেয়েছি। ঠিক আছে, আর কঠিন তরল নিয়ে আমাদের খুব বেশি আলোচনা নেই, তা আমরা তবু একটা জিনিস লিখে রাখি এখানে, যে দেখো আমি কিন্তু আপেক্ষিক ঘনত্ব বলার সঙ্গে সঙ্গে একবার দুবার বাষ্প ঘনত্ব এই টার্মটাও ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি আপেক্ষিক মানে কি বললাম, যে যখনই অন্য কারোর সাপেক্ষে প্রকাশ করা হয়, অন্য কারোর সাপেক্ষে কম্পেয়ার করা হয়। গ্যাসের ক্ষেত্রে আমরা যখন হাইড্রোজেনের সাপেক্ষে বা অন্য কোনো গ্যাসের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ঘনত্বকে প্রকাশ করি, অর্থাৎ তার আপেক্ষিক ঘনত্বকে প্রকাশ করি, সেই আপেক্ষিক ঘনত্বের নাম দিই আমরা বাষ্প ঘনত্ব। যেহেতু গ্যাসের সাপেক্ষে প্রকাশ করছি, গ্যাস আর বাষ্পের মধ্যে যদি একটু টেকনিক্যাল ডিফারেন্স আছে, তবু আমরা এটাকে বাষ্প ঘনত্ব এবং ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করি। তাহলে আপেক্ষিক ঘনত্ব হচ্ছে একটা জেনারেল টার্ম, পার্টিকুলারলি গ্যাসের জন্য আমরা সেটাকে বলি বাষ্প ঘনত্ব। আর ওই আপেক্ষিক ঘনত্বকেই কঠিন বা তরলের ক্ষেত্রে আমরা কি বলি, দেখো কঠিন বা তরলের ক্ষেত্রে আমরা আপেক্ষিক ঘনত্বের কি নাম দিই,
আমরা তার নাম দিই আপেক্ষিক গুরুত্ব, ইংরেজিতে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, এবার সংজ্ঞা কি করে দেব? আপেক্ষিক গুরুত্ব সমান সমান যে কঠিন বা তরলের কথা আমরা আলোচনা করছি, যাদের আপেক্ষিক ঘনত্ব বার করতে চলেছি, সেই কঠিন বা তরলের ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব, জলের সাপেক্ষে কত গুণ সেইটা প্রকাশ করি আমরা। তাহলে এই হয়ে গেল আপেক্ষিক গুরুত্ব। এবার যেটা বললাম, যে একটু আগে উল্লেখ করলাম একবার, যে সিজিএস ইউনিটে হ্যাঁ জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি। যদিও এটা মানে পার্টিকুলারলি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই ভ্যালু হয়। 4 থেকে একটু কম বেশি হয়ে গেল তখন পারফেক্টলি আর 1 থাকে না, তখন 0.9997 এইসব কিছু একটা হয়। তবু আমরা মানে একদম কি বলবো, রাফলি আমরা এটাকে 1 ধরেই চলি। এবার তুমি ভাবো, যদি জলের ঘনত্ব দিয়ে ভাগ করি সিজিএস এককে, মানে কি 1 দিয়ে ভাগ করা, তাহলে কোনো কঠিন বা তরলের যা ঘনত্ব তাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? ওটাই হবে তো। অর্থাৎ আমরা বলতে পারি যে সিজিএস ইউনিটে ঘনত্বের মান গ্যাসের গ্যাস বলছি, কঠিন বা তরলের যা ঘনত্ব হবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক গুরুত্বের মান। আপেক্ষিক গুরুত্বের মান কেন একই হয়ে গেল? কারণ যখনই আমি আপেক্ষিক গুরুত্ব বের করতে চাইছি, আমি জলের ঘনত্ব দিয়ে ভাগ করতে চাইছি, অর্থাৎ 1 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এই সংক্রান্ত আলোচনা আমাদের একদমই আমাদের এই চ্যাপ্টারের সিলেবাসেই নেই। তবু এটা যদি তোমরা জানা থাকে, তাহলে পরবর্তীকালে তোমরা যখন আপেক্ষিক গুরুত্ব কি সেটা পড়বে, তখন তোমরা এটার সঙ্গে এটাকে রিলেট করতে পারবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক ঘনত্ব, তারই একটা অন্য নাম কঠিন বা তরলের ক্ষেত্রে। বাষ্প ঘনত্বের সংজ্ঞা কীরকম? তাহলে বাষ্প ঘনত্বের ক্ষেত্রে আমরা একই জিনিস লিখবো, গ্যাসের ঘনত্ব, আর নিচে লিখবো জলের বদলে কার? হাইড্রোজেনের। তাহলে গ্যাসের মানে যে গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বের করতে চাইছি, সেটা ডিভাইডেড বাই H2 গ্যাসের ঘনত্ব। এবার এইটা কি করতে হবে? এদেরকে নিতে হবে একই টেম্পারেচার আর প্রেশারে, চাপ এবং উষ্ণতা সেম থাকতে হবে, তবেই তো সেম কন্ডিশনই তো কম্পেয়ার করতে পারবো আমরা, তাই না? কারণ আলাদা আলাদা কন্ডিশন হয়ে গেলে তো কম্পেয়ার করা বৃথা। এবার এইটাকে আমরা আর কীভাবে প্রকাশ করতে পারি? দেখো, ঘনত্ব মানে কি? তোমরা যদি বলে বাষ্প ঘনত্বের সংজ্ঞা লেখো, তাহলে এইটুকু লিখলে কিন্তু হবে যে একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ঘনত্ব হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের তুলনায় কত গুণ তো এটা, মানে ধরো এটা 10, এটা 1, তাহলে 10 গুণ, এটা 10, এটা 5, তাহলে 2 গুণ। তো এটাই তো গ্যাসের ঘনত্ব মানে কি অ্যাকচুয়ালি? দেখো, গ্যাসের ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ভর বাই আয়তন মানে কি? একটা একক আয়তনের ভর, সেটাই তো ঘনত্ব। এবার একক আয়তন মানে কি? একক আয়তনের বদলে আমরা অন্য কিছু আয়তনও তো বলতে পারি। আয়তনটাকে যে একই হতে হবে তার কোনো মানে নেই তো। যদি আমি কোনো এই যে গ্যাসের ঘনত্ব বের করতে চাইছি, সেই গ্যাসের আয়তন আমি নিলাম 5 লিটার, তাহলে এই গ্যাসেরও যদি 5 লিটার নিই তাহলেও তো কম্প্যারিজন হবে, একই আয়তন নিয়ে কম্পেয়ার করছি, তাই না? তাহলে আমরা এরকম লিখতে পারি যে D = আচ্ছা আমি এদিকটা একটু মুছে নিই তাহলে সুবিধা হবে। দেখো, আরেকটু সহজ করে আমি যদি বোঝানোর চেষ্টা করি, ঘনত্ব জায়গায় আমি কী লিখতে পারি? গ্যাসের ভর M, এখানে G লিখছি, G মানে গ্যাস, যে গ্যাসের কথা বলছি আমরা সেই গ্যাস, বাই হচ্ছে তার আয়তন, ঠিক আছে, V অফ গ্যাস, আর এখানে M অফ হাইড্রোজেন বাই V অফ হাইড্রোজেন। এটা লেখা যেতে পারে তো? ঘনত্ব মানে তো ভর বাই আয়তন, তাহলে ভর বাই আয়তন লিখেছি, হাইড্রোজেনও লিখেছি, গ্যাসটাও লিখেছি। এইবার আমি যদি বলি যে হাইড্রোজেনের আয়তন আর ওই যে গ্যাসটা নিয়েছি তাদের আয়তন সমান, যদি সমান আয়তন নিই তাহলে এটা ফাইনালি কী হবে? উল্টে যাবে তো, VH2 উপরে চলে যাবে তো, তাহলে ওইটা আর এটা কাটাকুটি হয়ে যাবে না? তাহলে ফাইনালি কী পড়ে থাকবে? M অফ G বাই M অফ হাইড্রোজেন। তার মানে কি দুজনের ভরের অনুপাত হয়ে গেল না ফাইনালি? এখান থেকে একটা জিনিস আমরা এটা বুঝতে পারি যে বাষ্প ঘনত্ব হচ্ছে আসলে দুটো জিনিসের ভরের অনুপাত। সমজাতীয় রাশির যদি অনুপাত হয় কিছু, তাহলে তার তো কোনো একক হয় না। সেই কারণে পরীক্ষাটা কোয়েশ্চেন আছে যে বাষ্প ঘনত্বের একক কী? তাহলে আমাদের বলতে হবে যে বাষ্প ঘনত্ব হচ্ছে একটা এককবিহীন রাশি, একক হয় না। কেন হয় না? কারণ আমরা দেখতেই পাচ্ছি ঘনত্ব মানে ভর বাই আয়তন, তো দুজনে যদি আয়তন সমান হয়ে যায়
কারণ সমান তো নিতেই হবে আমাদের, দুজনের আয়তনকে আলাদা করা যাবে না, ঠিক আছে। এই যে আমরা বলছি না যে একই চাপ ও উষ্ণতায়, ঘনত্বের সংজ্ঞা কি, একই চাপ ও উষ্ণতায় একক আয়তনের ভর, ওই যে একক মানে 1 বলে দিচ্ছি, মানে কি ঘনত্বটা ফিক্সড করছি। তো তো যখন একজনের কথা বলছি তখন একক আয়তন বলছি, যখন দুজনের কম্পেয়ার করছি একসঙ্গে তখন হয় দুজনেরই আয়তন এক এক নিতে হবে। তাহলে দুজনে যদি এক এক করে আয়তন নিই তাহলে কি সমান হয়ে গেল? তো তাহলে এক এক করে নেওয়াও যা, 5 5 করে নেওয়াও তাই, ফাইনালি তো ইকুয়ালই হলো। অর্থাৎ গ্যাসের আয়তন এবং হাইড্রোজেনের আয়তন যার সাপেক্ষে কম্পেয়ার করছি, দুজনের আয়তন সমান হতেই হবে। তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাষ্প ঘনত্ব মানে দুটো ভরের আয়তন, দুটো ভরের অনুপাত। তাহলে একটা বোঝাতে গিয়ে আর একটা জিনিস চলে এলো, তবু এখানে লিখে দিই আমরা যে বাষ্প ঘনত্ব হলো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় দুটি গ্যাসের ভরের অনুপাত। তাহলে দুটি সমজাতীয় রাশি, মানে একই রকমের যাদের একক আর কি, সমজাতীয় রাশি হচ্ছে ভর এর একক হওয়ায়, যেহেতু দুটো একই মানে সমজাতীয় রাশির হচ্ছে এই একক লিখছি অনুপাত হওয়ায় বাষ্প ঘনত্বের কোনো একক হয় না। এখন দেখো এই কথাটাও যে আমি বললাম এটাও কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, কারণ বইতে এটা লেখা থাকে যে দুটো সমজাতীয় রাশি ভরের অনুপাত যে সেটা আমরা প্রমাণও করে ফেললাম। এবার দেখো আমি যেটা বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই জিনিসটাকে যদি আমি আরেকটু ফোকাস করি, যে একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস, নির্দিষ্ট আয়তন ফিক্সড নিয়েছি, সেই আয়তনের গ্যাসের যা ভর ডিভাইডেড বাই একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর, তাই তো, তবেই তো আমরা ভরের অনুপাত পেলাম। তাহলে এটা যদি আমি কথায় লিখি, কথায় যদি লিখতে চাই তাহলে আমাকে এরকম লিখতে হবে যে ডি ইকুয়াল টু নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর ডিভাইডেড বাই সম আয়তনের মানে একই আয়তনের H2 গ্যাসের ভর। এটাও লিখতে পারি তো, তাই না? আর ব্র্যাকেটে ওইটা মাস্ট, যে একই চাপ এবং উষ্ণতা, এটা মাস্ট। আমি বলতে চাইছি যে এই অনুপাতটা যেমন বাষ্প ঘনত্বের সংজ্ঞা ডেফিনিশন, তেমনি এই অনুপাতটা হচ্ছে বাষ্প ঘনত্বের ডেফিনিশন। ইনফ্যাক্ট এই যে এখন আমি যেটা লিখছি এটাই কিন্তু বইগুলোতে লেখা থাকে। বাষ্প ঘনত্বের সংজ্ঞা কি, তখন এরকম লেখা থাকে যে একই বা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের ভর সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ, সেই সংখ্যাটাকে তার বাষ্প ঘনত্ব বলে। এবার এই এত লম্বা সেন্টেন্স না বলে তুমি যদি সংজ্ঞা লেখো, তাতেও তুমি যদি আনসারটা এইটা লেখো, এই অনুপাতটা ম্যাথামেটিক্যাল ফর্মটা, তাতেও কারেক্ট, ফুল মার্কস, ঠিক আছে। তা এইটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করি, দেখো ডি ইকুয়াল টু, এবার নির্দিষ্ট আয়তনটাকে আমি ভি ধরতে পারি, ঠিক আছে। ভি আয়তনের গ্যাসের ভর এইটা ধরতে পারি, ডিভাইডেড বাই ভি আয়তনের H2 গ্যাসের ভর। তুমি এইটাও লিখতে পারো যদি বলে যে আচ্ছা এইটা ফিক্সড একই চাপ উষ্ণতা, এটা আমি আর লিখছি না, এটা ব্র্যাকেটের মধ্যে অবশ্যই তোমরা মেনশন করো। আমি বলছি তুমি ওপরের এটাও লিখতে পারো বা নিচের এটাও লিখতে পারো, যেটা তোমার সুবিধা। তিনটেই হচ্ছে বাষ্প ঘনত্বের সংজ্ঞা। দেখো বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের যে সম্পর্ক বের করতে হয় সেটা পরীক্ষায় আসতেই পারে কোশ্চেন। দুটো মেথডে আমি দেখাবো, একটা যেটা বইতে করা থাকে নর্মালি সেটা, আর একটা অন্য মেথডে, যেটা অন্য মেথডটা আমি প্রথমে বলছি। তো যে মেথড তোমাদের বেশি সুবিধাজনক বলে মনে হবে তোমরা সেটাই করবে। দেখো গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব একটা নির্দিষ্ট চাপ উষ্ণতা, এটাই হচ্ছে বাষ্প ঘনত্বের সংজ্ঞা। এইবার চলে আসো পূর্ববর্তী চ্যাপ্টারে গ্যাসের আচরণ। সেখান থেকে আমরা জেনেছি যে পিভি ইকুয়াল টু এনআরটি, এক মোল আদর্শ গ্যাসের জন্য এই হচ্ছে সমীকরণ। এবার এই এনটা কি, গ্যাসের মোল সংখ্যা। আমরা এটাও জানি, আমরা আগের দিনই অঙ্ক করেছিলাম প্রচুর এই ফর্মুলা দিয়ে। মোল সংখ্যা মানে ভর বাই মোলার ভর। তাহলে আমরা এখানে ভর বাই মোলার ভর লিখতে পারি, তাই না?
তাহলে দেখো পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ডাব্লু বাই এম, আর ভিটাকে এখানে আনলাম ভি এম বা এম ভি যাই লেখো না কেন, ডাব্লু বাই এম ভি আর টি। এবার দেখো আমি যদি একটু সাজাই এটাকে, আমি ডাব্লু বাই ভি করলাম আর আর টি বাই এম করলাম, এটা করা যেতে পারে তো। এবার ডাব্লুটা কি, ভর, এই যে এটা ভর বাই মোলার ভর, তাহলে এটা ভর আর নিচে আয়তন, ভর আর আয়তন কি হয়, ভর বাই আয়তন ঘনত্ব। তাহলে ডি আর টি বাই এম লিখতে পারি পি ইকুয়াল টু, তাহলে এখান থেকে ডি কি দাঁড়াচ্ছে, ডি ইকুয়াল টু দেখো পি এম বাই আর টি দাঁড়াচ্ছে, এটা আমরা জানি। জাস্ট এইটাকে আমরা এখানে বসিয়ে দেবো, আর কিছু না। গ্যাসের ঘনত্বের জায়গায় কী লিখবো, গ্যাসের চাপ, গ্যাসের মোলার ভর আর টি। এবার দেখো চাপ আর উষ্ণতা তো দুজনের ক্ষেত্রেই সেম, তাহলে আমরা এরকম লিখব যে গ্যাসের চাপ পি, আর নিচে হাইড্রোজেনেরও চাপ কত, পি। গ্যাসের আণবিক ভর এম, জি লিখছি, ঠিক আছে আপাতত বোঝানোর জন্য, বাই আর টি, আর এখানে হচ্ছে এম হাইড্রোজেন লিখছি ডিভাইডেড বাই আর টি। আর টি কেটে যাবে তো, পি কেটে যাবে, পড়ে থাকলো এম জি বাই এম এইচ টু। তাহলে দিস ইকুয়াল টু মোলার মাস অফ গ্যাস বাই মোলার মাস অফ হাইড্রোজেন। এবার মোলার মাস অফ গ্যাস আর মোলার মাস অফ হাইড্রোজেন কত, 2, তাই না। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের যেটা প্রমাণ করতে হয়, যে ডি ইকুয়াল টু এম বাই টু, যে গ্যাসের বাষ্প ঘনত্ব সেই গ্যাসের মোলার ভর। এই জিটা হচ্ছে কি, যে গ্যাসের ঘনত্ব, মানে যে গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা বের করতে চাইছি। আমরা এটা জিটা না লিখলেও পারতাম, ঠিক আছে। তো যাই হোক, বোঝানোর জন্য করলাম আর কি। সো ডি ইকুয়াল টু এম বাই টু প্রমাণ হয়ে গেল, অথবা আমরা কি লিখলাম, এম ইকুয়াল টু 2D, ঠিক আছে, সিম্পল প্রমাণ। এইবার আমি বলছি যেটা বইতে করা আছে, বইতে বাষ্প ঘনত্বের এই সংজ্ঞাটা দিয়ে শুরু করেছে। এবার দেখো যদি একই চাপ উষ্ণতায় দুটো গ্যাস থাকে যাদের আয়তন সমান, তাহলে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকবে। তাহলে দুটোরই গ্যাসের আয়তন যেহেতু ভি, তাহলে অণুর সংখ্যা সমান হবে। আমি লিখলাম যে এন সংখ্যক গ্যাসের অণুর ভর, ভি আয়তন গ্যাসের ভর ছিল, আয়তন থেকে আমরা অণুতে চলে এলাম, এন সংখ্যক, আর এখানেও এন সংখ্যক H2 গ্যাসের অণুর ভর, ঠিক আছে। এন যদি কেটে যায় একটা উপরে থাকবে, তাহলে আমরা উপরে লিখব যে একটা লিখব না, আগে লিখব গ্যাসের একটা অণুর ভর ডিভাইডেড বাই H2 গ্যাসের একটা অণুর ভর, ঠিক আছে। এবার H2 গ্যাসের একটা অণু মানে তার দুটো পরমাণু আমরা জানি, তাহলে গ্যাসের একটা অণুর ভর ডিভাইডেড বাই 2 ইন্টু হাইড্রোজেনের একটা পরমাণুর ভর। খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে H2 থেকে এখানে H লিখে দিয়েছি, H2 আর লিখিনি কেন, কারণ এটা পরমাণুর কথা বলছি। পরমাণুকে প্রকাশ করে কে, চিহ্ন, অণুকে প্রকাশ করে কে, সংকেত। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার এই যে জিনিসটা, এই দুইটা বাদ দিলে বাকি যা পড়ে থাকে, গ্যাসের একটা অণুর ভর বা যে কোনো পদার্থের একটা অণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী তাকে ওর আপেক্ষিক আণবিক গুরুত্ব বলা হয় না, বা মোলার ভর বলা হয় না। তাহলে ডি ইকুয়াল টু হয়ে গেল এম বাই টু, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি একটা লিখতে হতো যে আণবিক ভর বাই 2, তারপরে এম। তো যাই হোক, দেখো এরপর আরও দুটো জিনিস প্রমাণ করছি, এগুলো খুবই ইন্টারেস্টিং। দেখো আমরা বাষ্প ঘনত্বের সংজ্ঞা লিখেছি, এইবার এই যে ভি আর ভি তার বদলে আমরা এক আয়তন করে লিখতে পারি তো। ভি যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে, এক পড়ে থাকবে, এক আয়তনের গ্যাসের ভর, এক আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। আমরা সেই এক আয়তনটাকে 1 লিটার বলছি, ঠিক আছে। 1 লিটার গ্যাসের ভর ডিভাইডেড বাই 1 লিটার H2 গ্যাসের ভর। এবার দেখো ব্র্যাকেটে লেখা আছে না, একই চাপ ও উষ্ণতায় আমরা দুটো গ্যাসকে একই চাপ ও উষ্ণতায় নেব। এবার সেই একই চাপ এবং উষ্ণতাটা এনটিপিও তো হতে পারে, দুটো গ্যাসকেই আমরা এনটিপিতে নিলাম, মানে 1 ATM প্রেশার আর 273 কেলভিন। তাহলে আমরা ব্র্যাকেটে এবার লিখে দেবো এনটিপিতে, লিখতেই পারি। এবার দেখো এনটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে
তার কি বলা হয়? প্রমাণ ঘনত্ব বলা হয় না? তাহলে আমরা উপরে লিখব যে গ্যাসের প্রমাণ ঘনত্ব, আর নিচে আমরা কি লিখব? হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। এবার হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের আমরা অলরেডি ভ্যালু জানি, তাহলে সেই ভ্যালুটা লিখে দিই 0.089, ঠিক আছে? ভ্যালু লিখে ফেললাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে কোনো একটা গ্যাসের প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু কী হবে? এটা এদিকে চলে যাবে না, ডি ইন্টু এটা না? ডি মানে কি? সেই গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে সেই গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। তাহলে যদি ছোটো ছোটো 1 নম্বরের কোয়েশ্চেন আছে যে একটা গ্যাসের ধরো বাষ্প ঘনত্বের মান বলে দিল বা প্রমাণ ঘনত্বের মান বলে দিল, একটা বলে দিল, অন্যটা বের করতে হবে। আমরা এখান থেকে আরও একটা জিনিস প্রমাণ করতে পারি। আমরা দেখো এই যে এটা লিখেছি না, এই লাইনটার বদলে আমরা যদি এরকম লিখি যে নিচে আমি 0.089 রাখলাম, উপরেরটা ওই আগে লাইনে আসলো তাই লিখলাম 1 লিটার গ্যাসের ভর। এটা কোন কন্ডিশনে আমরা লিখছি? এনটিপি লিখছি নিশ্চয়ই, ঠিক আছে? এরপরে যদি আমরা এইখানে চলে আসি, দেখো আরেকটা জিনিস প্রমাণ হচ্ছে, খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা কি লিখছি দেখো, 1 লিটার গ্যাসের ভর সমান ডি ইন্টু এটা আবার লিখতে পারি, ডি ইন্টু 0.089। এবার এই 1 লিটার গ্যাসের ভর ডি ইন্টু 0.089 কি? ভরের একক কি এক্ষেত্রে? ভরের একক গ্রাম না? কারণ এই 0.089 ছিল গ্রাম পার লিটার, তাই না? আমি যদি এখানে গ্রাম পার লিটার লিখি তাহলে গ্রাম পার লিটার আর ওখানে লিটার, ঠিক আছে? 1 লিটার গ্যাসের ভর গ্রামে আসছে, তাহলে ঘনত্বের একক গ্রাম পার লিটার। সুতরাং এই যে 1 লিটার গ্যাসের ভর আমি লিখছি, এটা কী হবে? ইউনিট গ্রাম হবে তো? এবার দেখো, আমি এবার এই সেন্টেন্সটাকে ইকুয়েশনটাকে মানে উল্টে দেবো। এটাকে আমি এই দিকে নিয়ে আসবো, বাঁ দিকে, আর এটাকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে আমি এরকম লিখতে পারি এখান থেকে যে ডি ইন্টু 0.089 এত গ্রাম ভরের গ্যাসের, এত গ্রাম যদি ভর হয় তাহলে তার আয়তন কত? 1 লিটার। তাহলে এত গ্রাম ভরের গ্যাসের এনটিপিতে আয়তন হচ্ছে 1 লিটার, রাইট? তাহলে এম গ্রাম, এম মানে কি? এম মানে মোলার ভর, এই যে ডি ইকুয়াল টু m/2 না? তাহলে এম মানে মোলার ভর, তো সেই এম। তাহলে এত গ্রামের যদি 1 লিটার হয় তাহলে এম গ্রামের কত? এম গ্রামের কত হবে? 1 এটা ইন্টু এম, তার মানে এম বাই ডি ইন্টু 0.089 এত লিটার হবে না? এবার এম বাই ডি মানে কি? এখানে চলে আসো, এম বাই ডি মানে কত? 2 হচ্ছে না? তাহলে ওখানে আমি ইকুয়াল টু সাইন দিয়ে যেটা লিখবো সেটা আমি এখানে লিখছি অ্যাকচুয়ালি। তাহলে এম বাই ডি এর জায়গায় কত লিখবো? 2। তাহলে 2/0.089 লিটার। তাহলে 2/0.089 লিটার। এটা যদি তোমরা ক্যালকুলেটারে হিসাব করো তাহলে দেখবে 22.4 আসছে। কি আসছে? 22.4। তাহলে যদি আমি এখানে 22.4 লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে এম গ্রাম ভরের এনটিপিতে আয়তন 22.4 লিটার। আর এম গ্রাম মানে কি? মোলার ভরকে গ্রামে প্রকাশ করছে, মানে গ্রাম আণবিক ভর বা গ্রাম মোলার ভর, তাই না? তাহলে মোলার 1 মোলের ভর আর কি। তাহলে 1 মোলের আয়তন কত এসে গেল? 22.4 লিটার। আমরা এইটা বহুবার ব্যবহার করেছি না আগের দিন অঙ্কেতে, তো সেটাই এখানে আমরা প্রমাণ করে ফেললাম কিন্তু, যে এম গ্রামের এনটিপিতে আয়তন 22.4 লিটার মানে অ্যাকচুয়ালি গ্যাসের 1 মোলের আয়তন, মোলার আয়তন 22.4 লিটার। এবার আমরা গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে তার আণবিক ভর কত? একেবারে সিম্পল কোয়েশ্চেন। আণবিক ভর এম ইকুয়াল টু 2D। তাহলে 2 ইন্টু 32 মানে 64। অঙ্ক আর করলাম না, মুখে মুখে হয়ে গেল। 2 নম্বরটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 40, ঠিক আছে? বাষ্প ঘনত্ব 40। এবার বলছে প্রথম কোয়েশ্চেন, এসটিপিতে গ্যাসটির 20 গ্রাম এর আয়তন কত লিটার? ঠিক আছে,
এসটিপিতে একটা গ্যাসের 20 গ্রামের আয়তন চেয়েছে। আমরা এসটিপিতে কত গ্রামের আয়তন জানি নর্মালি, আণবিক ভর যত হয় তত গ্রামের আয়তন জানি, 22.4 লিটার মোলার আয়তন যেহেতু। এবার তাহলে আমাদের আণবিক ভরটা যদি জানতে পারি তাহলে এটা করা যাবে। আণবিক ভর জানবো কোত্থেকে? বাষ্প ঘনত্ব থেকে, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা আণবিক ভর হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, মানে 2 ইন্টু 40 মানে 80। তাহলে 80 যদি কারোর আণবিক ভর হয় তার মানে হচ্ছে এসটিপিতে 80 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে লিখছি যে 80 গ্রামের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 20 গ্রামের কত? দেখো সিম্পলি বোঝা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, 20/80, তাই না? মানে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় বলো তো? 5.6 লিটার। ঠিক আছে, প্রথমটা হয়ে গেল। সেকেন্ড, 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? বলা আছে কি 25 ডিগ্রিতে বাষ্প ঘনত্ব 40, তাহলে 80 ডিগ্রিতে কত হবে? এইটা অনেকে এরকম করে ঐকিক নিয়মে করে দেয়। 25 ডিগ্রিতে যদি 40 হয় তাহলে 1-এ কত, 80-তে কত? এটা করার কিন্তু কোনো দরকার নেই, ভুল হবে। কেন? কারণ বাষ্প ঘনত্ব আমরা একটু আগে জানলাম যে বাষ্প ঘনত্ব হচ্ছে, দেখো বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভর বাই 2। তাহলে বাষ্প ঘনত্ব যদি 40 হয় তাহলে সেটা আণবিক ভর, এখন এই যে 80 বেরিয়েছে আমাদের। এবার আণবিক ভর তো আর উষ্ণতার সঙ্গে পাল্টে যায় না, যে হাইড্রোজেনের আণবিক ভর 2, তো সেটা তো সব উষ্ণতাই তাই। সুতরাং আণবিক ভর যদি সব উষ্ণতায় ফিক্সড হয় তাহলে আণবিক ভরকে যখন আমি 2 দিয়ে ভাগ করছি সেটাও সব উষ্ণতায় ফিক্সড, অর্থাৎ বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, সে কারণে 80 ডিগ্রিতেও বাষ্প ঘনত্ব সেমই হবে। এটার আনসার লিখছি না, কিন্তু ব্যাপারটা ওটাই, আনসারটা হবে একই, যে সেখানেও বাষ্প ঘনত্ব হবে 40। তো সেটা ব্যাখ্যা করার জন্য এই একটা লাইন লিখতে হবে আর কি। থার্ড অঙ্কটা দেখো, একটি অজানা গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 3 গুণ। একটা অজানা গ্যাসীয় মৌল আছে যার বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 3 গুণ। শুধু এইটুকু ইনফরমেশন থেকে আমরা অক্সিজেনের সঙ্গে তার কম্পেয়ার করছি। এবার অক্সিজেন একটা অতি পরিচিত আমাদের গ্যাস, আমরা জানি অক্সিজেন মানে O2। তাহলে O2 মানে তার আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে আমরা তো এটা জানি যে অক্সিজেনের আণবিক ভর 32। আমি একটু এটা মুছে নিচ্ছি। তাহলে 3 নম্বর, অক্সিজেনের M কত? 32। তাহলে অক্সিজেনের D কত? M/2 মানে 16। এই যে আমি অক্সিজেনের D জেনে ফেললাম বাষ্প ঘনত্ব, এখান থেকে আমি ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব পেয়ে যাব অক্সিজেনের 3 গুণ। তাহলে D অফ সেই আননোন গ্যাস DG, বা আমি বাংলাতেই লিখি অজানা গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের 3 গুণ, তার মানে 48। তাহলে অজানা গ্যাসের M কত? 2 ইন্টু D মানে 2 ইন্টু 48 মানে 96। ঠিক আছে, এবার বলছে এটা কি পেয়ে গেলাম আমরা? অজানা গ্যাসের আণবিক ভর পেয়ে গেলাম। এবার বলছে ওই অজানা যে গ্যাসীয় মৌল তার অণুটা ত্রিপরমাণুক। তার মানে কি একটা অণুতে 3টে পরমাণু আছে, একটা অণুতে 3টে পরমাণু আছে। এবার বলছে পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর আর যেটা আমাদের বেরিয়েছে M আণবিক ভর, তাদের সম্পর্ক কি? সেটা হচ্ছে আণবিক ভর ইকুয়াল টু পারমাণবিক ভর ইন্টু আমরা বলি পরমাণুকতা, অথবা এই পার্টিকুলার টার্মটাকে পারমাণবিকতা এটাও বলা হয়। ঠিক আছে, সেটা কত? 3 ক্ষেত্রে ত্রিপরমাণুক মানে 3টে পরমাণু আছে একটা অণুতে। তাহলে এটা হচ্ছে কত? 96 বেরোলো। তাহলে 96 ইকুয়াল টু পারমাণবিক ভর ইন্টু 3। তাহলে পারমাণবিক ভর ইকুয়াল টু 96/3 সমান 32। দেখো 4 অঙ্কটা করতে গিয়ে আমি 2-1টা রেখে দিয়েছি, কারণ হচ্ছে 2-এর অঙ্কটার জাস্ট অপোজিট হচ্ছে 4-একটা। এখানে গ্যাসের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 40, ভর বলে দিয়েছে, আয়তন বের করতে বলেছে, এসটিপিতে আয়তন বের করতে বলেছে। তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, ভর দেওয়া আছে, এসটিপিতে আয়তন বের করতে হবে। এখানে এসটিপিতে আয়তন বলে দেওয়া আছে, ভর বলে দেওয়া আছে, বাষ্প ঘনত্ব বের করতে হবে। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব ওখানে দেওয়া ছিল, আয়তন বের করতে হচ্ছিল,
আর এখানে আয়তন দেওয়া আছে, বাষ্প ঘনত্ব বের করতে হচ্ছিল, ভর দু জায়গাতেই দেওয়া আছে। এবারে যে 22.4 লিটার, আমি যেটা আমরা মোলার আয়তন জানি 22.4 লিটার, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি লিটার থেকে যদি আমি ml এ কনভার্ট করতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 22,400 ml, তাহলে এটাই হচ্ছে মোলার আয়তন গ্যাসের। এবার আমরা কি দেখছি যে 224 ml এর ভর কত, 0.32 গ্রাম, ঠিক আছে, এসটিপিতে। 224 ml এর ভর কত, 0.32 গ্রাম, তাহলে 22,400 ml মানে যেটা মোলার আয়তন, মোলার আয়তনের এগেনস্টে যা ভর বেরোবে সেটাই মোলার ভর, মানে আণবিক ভর পেয়ে যাবো। তাহলে 22,400 ml এর ভর কত হবে, 0.32 ইন্টু 22,400 ডিভাইডেড বাই 224 এত গ্রাম। তাহলে এটা আর এটা কেটে গেলে 100 হবে, 100 সঙ্গে এটা গুণ করে দিলে হয়ে যাবে 32। তাহলে আমরা যেটা পেলাম যে গ্যাসটার আণবিক ভর হচ্ছে 32 পেয়ে গেলাম। এবার এই যে আণবিক ভর 32 পেয়ে গেলাম, এবার এখান থেকে বাষ্প ঘনত্ব নির্ণয় করা খুবই সহজ। ওরা বলেছে যে গ্যাসটির আণবিক ভর আর বাষ্প ঘনত্ব নির্ণয় করতে, আণবিক ভর বেরিয়ে গেল। তাহলে আণবিক ভর যদি বেরিয়ে যায় তাহলে বাষ্প ঘনত্ব ইকুয়াল টু আণবিক ভর বাই 2, তাহলে 32/2, তাহলে 16 হয়ে গেল, কমপ্লিট। অঙ্কে আরেকটা পার্ট আছে, ওই গ্যাসের 5টি অণুর ভর কত, 5টা অণুর ভর কত। এখন এই যে 32 বলেছে, এই 32 যদি আমি পাশে যদি গ্রাম বসাই, 32 গ্রাম, তাহলে সেটা কতগুলো অণুকে বোঝাবে, অ্যাভোগাড্রো সংখ্যক, কারণ 32 গ্রাম মানে তো 1 মোল, তাহলে 1 মোলের ভর মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর 32 গ্রাম। তোমরা নিশ্চয়ই জানবে, আমি একটু মুছি এটা। তাহলে এই যে আমি এখানে লিখছি m = 32, অর্থাৎ মোলার ভর যে 32, ঠিক আছে, মোলার ভর হচ্ছে 32। এইটা থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারি, দুটো জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে এই 32-এর এককটা কি হবে। 32-এর একক দুটো হতে পারে, 32 গ্রাম আর 32 AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। যদি আমরা বলি যে NA মানে কি বলতো, অ্যাভোগাড্রো সংখ্যক, NA, A ফর অ্যাভোগাড্রো, তাহলে NA সংখ্যক মানে কি অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 10⁻23, এতগুলো অণুর ভর হচ্ছে 32 গ্রাম, ঠিক আছে। এই যে m = 32, এই কথাটার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর 32 গ্রাম। এই কথাটার আরও একটা মানে হয়, সেটাকে আমি 2 নম্বর লিখছি, সেটা হচ্ছে NA সংখ্যকের পরিবর্তে আমি লিখলাম একটা অণুর ভর, সেটা হচ্ছে 32 AMU, বা এখন অনেকে আবার AMU এর বদলে শুধু ইউ লেখে, ইউনিফাইড ইউনিট, সেই জন্য ইউ লেখে। মোট কথা হচ্ছে কোনো জিনিসের মোলার ভর যত হচ্ছে সংখ্যাটা, যদি আমি একটা অণুর ভর বলি তাহলে সেই সংখ্যার পাশে ইউনিট বসাতে হবে, AMU বা ইউ, আর যদি অ্যাভোগাড্রো সংখ্যক বলি তাহলে গ্রাম। এবার দেখো 5টা অণুর ভর কত, তাহলে এটা এইখান থেকে আসবে না, একটা অণুর ভর যদি 32 AMU হয় তাহলে 5টার ভর, 5টা অণুর ভর ইকুয়াল টু 5 × 32 AMU হবে, তো 160 AMU হয়ে গেল আনসার। এবার যদি তোমাকে পরীক্ষার কোয়েশ্চেনটা এরকম হয় যে 5টা অণুর ভর কত গ্রাম যদি বলে, তাহলে তো AMU-তে রাখলে হবে না, তখন AMU থেকে গ্রামে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেটা কি করে করব, যত AMU হয় তত ইন্টু কত হয়, 1.6604, যা 66ই হোক, আর লিখছি না, 10⁻⁻4 গ্রাম। তবে 160 কেটে দিয়ে গুণ করে দেবো, যা হবে সেটা ইন্টু 10⁻24 গ্রাম। এখন যদি এরকম কোয়েশ্চেন থাকে যে ওই গ্যাসের 5টি অণু, 10টা অণু, একটা অণু ভর কত, খালি কত যদি থাকে, কত গ্রাম যদি না থাকে, তাহলে আমরা সিম্পলি এখানে এসে শেষ করে দেবো। আণবিক ভর যত বেরোবে, একটা অণুর ভর হচ্ছে তত AMU, তা 5টার ভর বলুক, 10টার ভর বলুক, এবার আমরা পেয়ে গেলাম। দেখো 5এরটায় বলছে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 24, পারমাণবিক ভর 16, মৌলটার চিহ্ন হচ্ছে E, তাহলে তার আণবিক সংকেত নির্ণয় করো। এখন যখনই এরকম বাষ্প ঘনত্ব রিলেটেড কোয়েশ্চেন আসবে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে মানে আমরা আগে মলিকিউলার মাস বা
আণবিক ভর বা মোলার ভর বের করে ফেলি 2 ইন্টু ডি করে। তাহলে 2 ইন্টু 24 মানে 48 হয়ে গেল ওর আণবিক ভর, ঠিক আছে। আর বলছে পারমাণবিক ভর 16। তাহলে এখান থেকে আণবিক ভর আর পারমাণবিক ভরের কী সম্পর্ক বললাম একটু আগে আমি, যে আণবিক ভর যদি এম হয় তাহলে দিস ইকুয়াল টু পারমাণবিক ভর। পারমাণবিক ভরটাকে আমরা অনেক সময় ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি, অ্যাটমিক মাস সেই হিসাবে এ, এটা ইন্টু পরমাণুকতা বা পারমাণবিকতা যেটাকে বলা হয়, অর্থাৎ একটা অণুতে কতগুলো পরমাণু আছে সেই সংখ্যাটা। তাহলে সেই পরমাণুকতা অর্থাৎ একটা অণুতে কতগুলো পরমাণু আছে সেটা মানে হচ্ছে আণবিক ভর বাই পারমাণবিক ভর। তাহলে আণবিক ভর হচ্ছে 48, পারমাণবিক ভর দেওয়া আছে 16 মানে 3, সুতরাং মৌলটার একটা অণুতে 3টে পরমাণু আছে, ঠিক আছে। তো যদি আমরা লিখি যে H2, তার মানে একটা অণুতে কটা পরমাণু আছে? 2টো। যদি আমরা লিখি যে P4, তাহলে একটা ফসফরাস অণুতে কটা পরমাণু আছে? 4টে। তাহলে যদি একটা পরমাণুতে তাহলে যদি একটা অণুতে 3টে পরমাণু থাকে তাহলে তার চিহ্ন কি হবে? তাহলে তার সংকেত কি হবে? সংকেত হয়ে যাবে E3, ঠিক আছে। চিহ্ন হচ্ছে E। আর বলছি ধরো অক্সিজেনের চিহ্ন হচ্ছে O, অক্সিজেনের সংকেত O2, কেন? একটা অণুতে 2টো পরমাণু। তাহলে এর চিহ্ন যেহেতু E, তাহলে এর সংকেত হবে E3, যেহেতু একটা অণুতে 3টে পরমাণু। বোঝানো গেল? পরেরটা, এসটিপিতে 5.6 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দিয়েছে এবং 11.2 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর দিয়েছে, N2 গ্যাসের ভর দিয়েছে। বলছে নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে যখন দুটো গ্যাসের ভর দিয়েছে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের ভর, নাইট্রোজেনের ভর, আমরা কি জানি যে বাষ্প ঘনত্ব দুটো ভরেরই অনুপাত, দুটো ভরের অনুপাত, কিন্তু সেই দুটো গ্যাসের হচ্ছে একই চাপ এবং উষ্ণতায় আয়তনটা সেম হতে হবে, তাই তো। এখন এখানে আছে 5.6 লিটারের ভর এত, আর এখানে আছে 11.2 লিটারের ভর। তাহলে দুটোর ক্ষেত্রেই আমাকে আয়তনটা সমান করতে হবে, ঠিক আছে। একটু মুছে নিই। তো দেখো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে যদি বলে যে 5.6 লিটারের ভর 0.5 গ্রাম, তাহলে 11.2 লিটারের ভর কত? এটা ইন্টু 11.2 বাই 5.6, 11.2 হচ্ছে এটার ঠিক ডাবল, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে এবার বাষ্প ঘনত্ব বের করা খুবই সহজ। কার বাষ্প ঘনত্ব বের করতে বলেছে? নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব মানে হচ্ছে, আমরা সংজ্ঞাটা এরকম কি দিই যে ভি আয়তনের N2 গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তনের, মানে একই আয়তনের, সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর, যখন টেম্পারেচার আর প্রেশারটা হচ্ছে সেম, দুজনে একই টেম্পারেচার প্রেশারে আছে, ঠিক আছে। তাহলে এখানে দুজনেই তো এসটিপিতে আছে, সুতরাং টেম্পারেচার প্রেশার সেম আছে। এবার এই ভি আয়তনের জায়গায় কত লিখব? 11.2 লিটার লিখব, কারণ এরও 11.2 লিটারের কত ভর হয় আমরা বের করে ফেললাম হাইড্রোজেনের, আর নাইট্রোজেনের তো 11.2 লিটারের ভর দেওয়াই আছে। তাহলে একটার হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 1, আর ওটার কত দেওয়া আছে? 14। তাহলে বাষ্প ঘনত্ব হয়ে গেল 14, ঠিক আছে। যেহেতু ভি আয়তন সেম আয়তন, তাহলে দুজনের আয়তন তো সেম করে ফেললাম, দিয়ে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো পরেরটা, একটি সিলিন্ডারে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে, 10 গ্রাম। এবার যখনই হাইড্রোজেন গ্যাস একটা রাখা আছে সিলিন্ডারে, তখন সেই সিলিন্ডারে নিশ্চয়ই একটা নির্দিষ্ট চাপ আছে, নির্দিষ্ট উষ্ণতা আছে। এবার বলছে ওই একই চাপ এবং উষ্ণতায়, মানে ওই কন্ডিশনটাকে পাল্টায়নি, ওই অবস্থায় ওই সিলিন্ডারে, মানে ওই একই সিলিন্ডারে অন্য আরেকটা গ্যাসের 140 গ্রাম ধরে, ঠিক আছে। মানে একটা সেম সিলিন্ডার, সেখানে একই চাপ এবং উষ্ণতায় যখন হাইড্রোজেন গ্যাস ভরাই তখন তার 10 গ্রাম ধরে, আর যখন অন্য আরেকটা গ্যাস ভরাই তখন তার 140 গ্রাম ধরে যায়। এবার বলছে এই গ্যাসটার আণবিক ভর আর প্রমাণ ঘনত্ব নির্ণয় করো। যখনই আণবিক ভর প্রমাণ ঘনত্ব নির্ণয় করো, তার মানে এখানে বাষ্প ঘনত্বের একটা রিলেশন আছে। কেন আছে? কারণ ওই গ্যাসটার সঙ্গে হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনা করেছে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে যে 10 গ্রাম ধরছে, তো ওই একই সিলিন্ডার মানে কি, মানে আয়তন, সিলিন্ডারের আয়তন তো ফিক্সড। তাহলে যখন হাইড্রোজেন গ্যাস ভরাচ্ছি তারও যা আয়তন হবে, আর যখন অন্য গ্যাসটা ভরাচ্ছি তখনও তার একই আয়তন হবে। তাহলে আমরা এখানে বাষ্প ঘনত্বের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা এখানে আমরা আবার ব্যবহার করতে পারি, যে বাষ্প ঘনত্ব মানে হচ্ছে ভি আয়তন কোনো গ্যাসের ভর
আর ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর একই চাপ এবং উষ্ণতায়। তা ওরা বলেছে যে একই চাপ এবং উষ্ণতায়। তো এবার আয়তন তো সমান, তাহলে আমরা কি করবো, যে সিম্পলি তাদের ভরের অনুপাতটা বের করে দেবো। তাহলে হাইড্রোজেনের হচ্ছে 10 গ্রাম, আর ওর হচ্ছে ভর হচ্ছে 140 গ্রাম। তাহলে এখান থেকে আমরা 14 পেয়ে গেলাম। ওই পার্টিকুলার গ্যাসটার, যে গ্যাসটার কথা বলা হচ্ছে তার বাষ্প ঘনত্ব ডি হয়ে গেল 14। তাহলে আণবিক ভর পেয়ে যাবো না? এই যে আণবিক ভর বার করতে বলেছে, তাহলে আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু ডি 2 ইন্টু 14 মানে হচ্ছে 28। আণবিক ভর 28। প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্বের ফর্মুলা কি? প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, এটা না? এত ইউনিট কি হবে? ইউনিট হবে গ্রাম পার লিটার। কেন? কারণ হাইড্রোজেনের যে প্রমাণ ঘনত্ব 0.089, এটারও ইউনিট হচ্ছে গ্রাম পার লিটার। এটার গ্রাম পার লিটার, আর বাষ্প ঘনত্ব কোনো ইউনিট হয় না, সুতরাং সব মিলিয়ে গ্রাম পার লিটার হয়ে গেল। বাষ্প ঘনত্ব কত বেরোলো? 14 ইন্টু 0.089 এত গ্রাম পার লিটার। এবার এই ভাগটা, এই গুণটা একটু তোমরা করে নাও, তাহলে আনসার বেরিয়ে গেল। তাহলে এইখানে আমরা আমাদের রাসায়নিক গণনা এই পার্টিকুলার চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করা যায় তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবারও একবার লাইক করে দাও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ ওই যে তোমরা যত সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো শেয়ার করবে তত আমার ভিডিওগুলো আরও বেশি সংখ্যক স্টুডেন্টসদের কাছে পৌঁছবে এবং আমার পরিশ্রমটা সার্থক হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।